নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে নেকলেস সিরিজটিকে ভালোবাসা দিচ্ছেন তাতে আমরা সত্যিই আপ্লুত। আর তার জন্যে আজকের আমাদের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে রহস্যময় ছবি রহস্য নিখিলেশ বক্সী সিরিজের আমাদের আজকের এই নিবেদন আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর প্রতি সপ্তাহে এরকম সব গল্প শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেও ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের এই নিবেদন। নিখিলেশ আর আমি বসে রয়েছি নিখিলেশের অফিস ঘরে। নিখিলেশ আসলে এই ঘরটাকে নিজের অফিস ঘর বলে, কারণ মক্কেল এলে এবং এই ঘরে বসে এমনকি কেসের ব্যাপারে বিভিন্ন আলাপ আলোচনা সমস্ত কিছু এই ঘরেই হয়। সম্প্রতি বইয়ের দোকান নিয়ে আমি ব্যস্ত থাকার জন্য নিখিলেশের সাথে খুব বেশি কথাবার্তা চলছিল না। তবুও যখন সময় পাচ্ছিলাম তখন বসে পড়ছিলাম নিখিলেশের সাথে। তেমনই যেমন আজ সকালে নিখিলেশের সাথে বসেছি। আসলে আজ রবিবার কলেজ স্ট্রিট আসলে বন্ধ থাকে, তাই আজকের দিনে আমায় দোকানের কাজ বন্ধ রাখতে হয়েছে। বাড়িতে বসে সকালে চায়ের কাপ হাতে তুলে নিয়েছি, এমন সময় পতিরাম এসে জানালো নিখিলেশ আমায় তার ঘরে ডেকেছে। নিখিলেশ জানতো আমি আজ বাড়িতেই থাকবো, সেই কারণেই বোধহয় আমায় ডেকে পাঠিয়েছে। তাই আমিও চা শেষ করে নিখিলেশের ঘরে গিয়ে দেখলাম সে চুপ করে বসে রয়েছে। তার হাতে একটা পেন, সেই পেনটা ঠিক সিগারেটের মতো হাতের কাছে ধরে রয়েছে। নিখিলেশ সিগারেট খাওয়া অনেকদিন হলো ছেড়েছে, কারণ বৌঠানের তা পছন্দ নয়। তবে সিগারেটের মতো করে পেনটা ধরা রয়েছে দেখে আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম, কি ব্যাপার ভায়া, আবার সিগারেট খাওয়া ধরলে নাকি নতুন করে? নিখিলেশ আমার দিকে না তাকিয়ে উত্তর দিল, কেন বলো তো? ও আচ্ছা আচ্ছা, আরে না না, তেমন কোনো ব্যাপার না। তুমি আজ বেরোবে না? আজ তো রবিবার, আর তাছাড়া আজ কাজ বন্ধ রয়েছে, তাই আজ আর বেরোনো হবে না। তোমার দোকানের কাজ কত দূর? এই তো প্রায় শেষের দিকেই হয়ে এসেছে, আর দিন কয়েকের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। তারপরে আবার নতুন করে বইপত্র দোকানের জন্য তুলতে হবে। আজ আমার একটা জায়গায় বেরোনোর রয়েছে অমরজিৎ, তুমি কি আমার সঙ্গে বেরোতে পারবে? কোনো নতুন কেস নাকি নিখিলেশ? অমরজিৎ, নতুন একটা কেস হাতে এসেছে, তবে কেসটা হাতে নেব কি না সেটা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি। আসলে একটা ছবি চুরি হয়েছে, ছবি চুরি রহস্য। সে ব্যাপারে এক ভদ্রলোক কাল রাতে আমায় টেলিফোন করে জানিয়েছিলেন, তবে তার মুখের সমস্তটা শুনে কেসটার ব্যাপারে আর কি আমি হ্যাঁ কিংবা না কিছুই বলিনি। আজ একবার তার বাড়িতে গিয়ে সমস্যাটা দেখব, তাই তোমায় বলছিলাম চলো তাহলে আমার সাথে বেরিয়ে ওই ভদ্রলোকের বাড়িতে যাই। তোমার ছুটির দিনটা ভালো কাটবে, আর ব্যাপারটা দেখে আসাও হবে, কি বলো? আমি যতদূর জানতাম যে নিখিলেশের হাতে এই মুহূর্তে কোনো কেস নেই, তাই একটা নতুন কেস যখন জট পাকাতে শুরু করেছে তখন সেই ব্যাপারটা প্রথম থেকে জেনে রাখাই ভালো। তাই আমি আর নিখিলেশকে না করলাম না। একটু পরেই পোশাক বদলে নিয়ে আমি আর নিখিলেশ বেরিয়ে পড়লাম সেই ভদ্রলোকের বাড়ির উদ্দেশ্যে। নিখিলেশের বলা কথা মতো গাড়িটা যখন একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন দেখতে পেলাম বাড়িটা কিন্তু বেশ পুরনো। একটা একতলা বাড়ি, বাড়ির সামনের দিকে রাস্তার দিকে একটা পাঁচিল দেওয়া রয়েছে। তবে সেটা বোধহয় শুধু সামনের দিকেই রয়েছে, কারণ পাঁচিলটা একটু নিচু। সেই পাঁচিল দিয়ে বাড়িটার দিকে তাকিয়ে ওপাশে কিন্তু তেমন কিছুই দেখা যায় না। ওপাশটা ফাঁকা, কাঁটা তারের বেড়া জড়ানো। তা একতলা বাড়িটায় পাশাপাশি মোট 3টি ঘর। পেছনের দিকে বোধহয় বাথরুম। আমরা বাড়ির দরজার কাছে গিয়ে ছোট গেটটা নিখিলেশ হাত দিয়ে খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, মৃণালবাবু। আমরা যখন দরজার সামনে দাঁড়ালাম তখন ভেতর থেকে দরজা খুলে এক ভদ্রলোক বেরিয়ে এসে একটু যেন অবাক হলেন। কারণটা আমি একটু পরেই বুঝতে পারলাম। ভদ্রলোকের গায়ে একটা সাধারণ গেঞ্জি, পরনে ধুতি, তার চোখ দুটো একটু কেমন যেন। পরে জানতে পেরেছিলাম আসলে ওই ভদ্রলোক চশমা ব্যবহার করেন। চশমা না থাকার জন্যই তিনি আমাদের দিকে এমন অদ্ভুতভাবে তাকাচ্ছিলেন। দরজা খুলে তিনি বললেন, আপনারা কারা বলুন তো? নিখিলেশ একটু অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপরে বলল, আমি নিখিলেশ,
আপনি কাল রাতে আমাকে ফোন করেছিলেন, আপনার বাড়িতে কি একটা অদ্ভুত সমস্যা তৈরি হয়েছে বলেছিলেন আর কি। ও আচ্ছা আচ্ছা, নিখিলেশ বাবু আপনি, হ্যাঁ আপনি এসেছেন। আসলে চশমা ছাড়া না আমি সেভাবে সেভাবে ঠিক দেখতে পাই না। হ্যাঁ আসুন আসুন, আপনারা আপনারা ঘরের ভিতরে আসুন। ভদ্রলোকের কথায় আমরা ঘরের ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরে একটা বিছানা, একটা চেয়ার, তাছাড়া একপাশে পুরনো হয়ে আসা একটা আলমারি, এমনকি একটা আলনা পর্যন্ত রয়েছে। অতি সাধারণ একটা ঘর। ভদ্রলোক বিছানার উপর থেকে চশমাটা তুলে নিয়ে চোখে দিলেন। তারপর তার মুখে একটা হাসির রেখা খেলে গেল। তিনি বললেন, নিখিলেশ বাবু, আসলে চশমা চোখে না থাকলে যে কি সমস্যায় পড়ি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। কাল আপনাকেই তো টেলিফোন করে বলেছিলাম ওই ছবিটার ব্যাপারে, মনে আছে আপনার? আপনি বলেছিলেন ছোট্ট একটা ছবির ব্যাপারে আপনি আমার সাথে কথা বলতে চান, আর তাই আপনার বাড়িতে আসতে আমাকে বলেছিলেন আর কি। এর থেকে বেশি কিন্তু আপনি কিছুই বলেননি। নিখিলেশ বিছানার একপাশে বসেছিল, আমি সামনে রাখা চেয়ারটায় বসেছিলাম। ভদ্রলোক বিছানার উপর থেকে দু একটা জামা কাপড় আর গামছা তুলে পাশে আলনায় রেখে আবার বিছানায় এসে বসলেন। তারপর বললেন, কোথা থেকে যে শুরু করব নিখিলেশ বাবু, আমি তো বুঝতে পারছি না। তবে তবে একটা কথা আপনাকে প্রথমে বলে রাখি, আমি জানি আপনি এ সমস্ত কাজ বিনা পারিশ্রমিকে করেন না। আপনার পরিশ্রমের সবটা হয়তো আমি আপনাকে দিতে পারবো না, কিন্তু আপনাকে পুরোপুরিভাবে বঞ্চিত আমি করব না। কিছু অন্তত আমি দেবই দেব। আপনি ভুল করছেন মৃণালবাবু। আমি সবসময় অর্থের জন্য কাজ করি না। আপনার কেসটায় যদি মাথা ঘামানোর মতো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এই কেসের জন্য আমায় কোনো পারিশ্রমিক দিতে হবে না। নিখিলেশের কথা শুনে আমি একটু অবাক হয়েছিলাম, কারণ একটা কেসে যে পরিমাণ সময়, বুদ্ধি আর সবচেয়ে বেশি নিখিলেশকে উঠে পড়ে লেগে কাজ করতে হয়, তার পরিশেষে পারিশ্রমিক অন্তত কিছু তার হাতে না জুটলে সেটা তো আর তার শোভনীয় নয়। তাহলে তো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো হবে। সেক্ষেত্রে অর্থের ব্যাপারটা তাকে ভাবতে হবে। যেখানে নিখিলেশ রয়েছে সেখানে তো আর কিছু বলা যায় না। তাই আমি চুপ করেই রইলাম। নিখিলেশের কথায় ভদ্রলোক বোধহয় বেশ খানিকটা খুশি হলেন। বিছানার উপর আর একটু উঠে বসে বললেন, আপনারা চা খাবেন নিখিলেশ বাবু, অমরজিৎ বাবু? একটু চা করি। আগে আমাদের আপনার সমস্যার ব্যাপারটা খুলে বললে ভালো হয়। চা না হয় আপনি পরে খাওয়াবেন, আমরা তো এখনই চলে যাচ্ছি না। নিখিলেশের কথায় মৃণালবাবু খুশি হয়েছিলেন। তার একটা বর্ণনা এখানে দিয়ে রাখা দরকার। তার গোটা মুখ পরিষ্কার করে কামানো, মাথার চুল ছোট ছোট করে ছাটা, চোখের উপরে একটা ভারী কালো ফ্রেমের চশমা। তার চেহারাটা এমনই, আর মুখের ভাবটাও এমন যে তাকে একবার দেখলে সহজে মনে রাখা যায়। এমন রোগা মানুষ আমি এর আগে খুবই কমই দেখেছি। তবে তার চোখে, মুখে আর গোটা শরীরে কেমন যেন একটা উৎফুল্লতার ভাব রয়েছে। তা থেকে বোঝা যায় তার শরীরে কোনো রোগবালাই নেই। রোগা হওয়াটা তার বোধহয় কোনো জিনগত ব্যাপার। অনেক সময় দেখা যায় শরীরে কোনো রোগই নেই, খাওয়া, ঘুম সমস্ত কিছু ভালোই হচ্ছে, অথচ সেই মানুষটার শারীরিক কোনো উন্নতি ঘটছে না। মৃণালবাবুর ক্ষেত্রে বোধহয় সেটাই হয়েছিল। যাই হোক, মৃণালবাবু বলতে শুরু করলেন। আমি আর নিখিলেশ তার কথাগুলো খুব মন দিয়ে শুনতে লাগলাম। নিখিলেশ বাবু, যে ছবিটার কথা আপনাকে বলছি সেই ছবিটা আসলে আমাদের একটা পারিবারিক ছবি বলতে পারেন। আমাদের আদি বাড়ি ছিল রামপুরহাট গ্রামের এক গ্রামে, তা এখান থেকে অনেক দূর। আমি যখন কলকাতায় এসেছি তখন আমার বয়স অনেক কম, তখনও আমার চোখের দৃষ্টি ভালোই ছিল। আমার বাবা আর আমি এখানে এসেছিলাম কারণ আমার মা অনেক ছোটবেলাতেই মারা গেছিলেন। বাবার চেহারা স্বাস্থ্য কিন্তু আমার মতোই, তবে সত্যি বলতে বাবার কোনো রোগ ছিল না, আর আমারও তেমন কোনো রোগ নেই, এই শুধু এই চোখের সমস্যাটা ছাড়া। এই যে আমার চেহারাটা এত রোগা দেখছেন আপনি, এটা ঠিক কেন তা নিজেও আমি জানি না। অনেক ডাক্তার দেখানো হয়েছে, অনেক ওষুধ খাওয়ানো হয়েছে, কিন্তু কিন্তু কিছুতেই না, কিছুই হয় না। অথচ আমার কোনো সমস্যাও নেই, আমার খাওয়া যথেষ্ট পরিমাণে, ঘুমও হয় পরিমাণ মতো। যাই ওসব না হয় নাই বললাম, এই ছবিটার কথা বলি। বাবা মারা গেছেন আজ থেকে প্রায় বছর খানেক আগে। একদিন রাতের বেলায় বাড়ি থেকে বেরিয়ে বাথরুমের দিকে গিয়েছিলেন কোনো একটা কাজে, তখনই তাকে সাপে কামড়ায়।
হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তার আগেই না সব শেষ। আমার ততদিনে বিয়ের বয়স হয়ে এসেছিল, কিন্তু বিয়ে করার ইচ্ছে আমার কোনো সময় ছিল না। কেন জানি না, নারী জাতিটার প্রতি আমার তেমন কোনো আকর্ষণ কোনোদিনই ছিল না। তার মানে আবার এটা ভেবে বসবেন না যে আমি নারী জাতিকে ঘেন্না করি, সেটা নয়। আসলে অনেক ছোটবেলায় মা মারা যাওয়ায় মায়ের আদর ভালোবাসা কিছুই পাইনি, তো তারপরে জীবনে আর কোনো নারীর সঙ্গ পাওয়া হয়ে ওঠেনি, সে যে কোনো ভাবেই হোক। তাই হয়তো নারী জাতিটা থেকে একটু দূরে থাকা, সেটাই আমার মনে নারী জাতির প্রতি বিতৃষ্ণা এনেছিল আর কি। আর সেই কারণেই হোক, কিংবা বলতে পারেন বাবার কিছু কথা মাথায় ছিল, তাই বিয়েটাও জীবনে করে ওঠা হয়নি। বেশ কিছু সময় আমার একটা অফিসে কেরানির কাজও করেছি, তবে সেই কাজকর্ম থেকে বছর খানেক হলো ছেড়ে ছুড়ে বাড়িতেই বসে থাকি। তবে বাড়িতে কিন্তু শুধু শুধু বসে থাকি না, এটা ভালো লাগার মতো কাজও আমি করি। মানে একটু আধটু কবিতা লিখি আর কি। শুনেছি অমরজিৎ বাবু গল্প লেখেন। এটা অমরজিৎ বাবু বোধহয় আমার নাম শুনেও থাকতে পারেন। আমার পুরো নাম আসলে মৃণাল বন্দ্যোপাধ্যায়। ভদ্রলোক হাসি মুখে আমার দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। মৃণাল বন্দ্যোপাধ্যায়ের লেখা বেশ কিছু কবিতার বই আমি যে প্রকাশকের কাছে আমার রহস্য উপন্যাস ছাপাতে দিই সেইখান থেকেই বের হয়। তবে তার কবিতা আমার বেশ ভালো লাগে। তার ব্যাপারে অনেক খোঁজখবর করার চেষ্টা করেছি, কিন্তু প্রকাশক বলেছিলেন ওই ভদ্রলোক নিজের পরিচয় গোপন রাখতেই ভালোবাসে। ভদ্রলোক থামতেই নিখিলেশ বলে উঠল, ক্ষমা করবেন মৃণালবাবু, বইপত্র আমার খুব একটা পড়া হয় না। কোনো সময় কেসের কারণে যদিও বিভিন্ন ধরনের তথ্য আমায় ঘাঁটতে হয়, তবে গল্প কবিতা পড়ার অবসর আমার খুব একটা হয় না। তা তো হবেই নিখিলেশ বাবু, আসলে যার যে কাজ সেই কাজের বাইরে তো আর কিছু করবে না। আমি যেমন সারাদিন বইপত্র নিয়েই থাকি, তাই বইপত্র থেকে যে টাকা আমার হাতে আসে তাতে আমার দিন কোন রকমে চলে যায়। বুঝতেই পারছেন আমি খুব একটা আর্থিকভাবে সচ্ছল মানুষ নই, তবে একা হাতে আর কবিতা লিখে আমার জীবন একরকম ভালোভাবেই চলে যাচ্ছিল। তবে তার মধ্যে না বাদ সাধল এই ছবিটা নিয়ে আপনি ঠিক কেমন সমস্যায় পড়েছেন সেটা খুলে না বললে তো কিছু বোঝা সম্ভব নয়। ছবিটা আমার দেশের বাড়িতে ছিল। আসলে আমার বাবার এক ভাই রয়েছেন, বাবাও মারা যাওয়ার সময় তারা এসেছিল, আমায় বারবার গ্রামে ফিরে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি। সম্প্রতি বছর খানেক আগে সেই কাকাও মারা যায়, এবং মারা যাওয়ার সময় জমি জমা সম্পর্কে সমস্ত কিছুই ভাগ হয় যা ছিল। তখন আমায় ওরা টেলিফোন করে ডেকেছিল, কিছু সম্পত্তি আমার ভাগেও এসেছিল। তবে আমার সেই সব সম্পত্তি নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, তাই কিছুই আমি নিতে চাইনি। সেই সম্পত্তি আমি বিক্রি করে দিই কিছুটা, আর কিছুটা আমার সেই কাকার ছেলে অর্থাৎ ভাইকে নিতেই দিয়ে দিই। আমি একা মানুষ, আমার হাতে যে খানিকটা অর্থ এসেছিল তাতে আমার বেশ ভালোভাবেই চলে যেত, আর তাই আর কথা বাড়াইনি। তবে আমার বাবার প্রিয় একটা ছবি ছিল সে বাড়িতে, ওটা আমি ওখান থেকে নিয়ে আসি। ছবি নিয়ে আসার পর একবার ছবিটার বিষয়ে আমার বইয়ের প্রকাশকদের সাথে, এমনকি আমার চেনা জানা আরো অনেকের সঙ্গেই কথাবার্তা বলি। তারা ছবিটা দেখে বলেন যে এই ছবিটার দাম নাকি অনেক, ছবিটা বেশ পুরনো। আর সেই সময়ের একজন বেশ নামকরা চিত্রকর নাকি এই ছবিটি এঁকেছিলেন। আসলে ছবিটা ছিল আমার ঠাকুরদার সম্পত্তি। সে যাই হোক, তাই এই ছবিটা নিয়ে না আমি বড় বিপদে পড়ি। একবার মনে করি সেই ছবিটা বিক্রি করে দিই, কিছু টাকা আমার হাতে আসবে, না হলে এমন একটা ছবি যদি অযত্নে নষ্ট হয়ে যায় তখন কি হবে। আবার মনে করি বাবার শেষ স্মৃতি, সেটা বিক্রি করে দেওয়ার মতো নিকৃষ্ট মানের মানুষ কি আমি হতে পারবো আদেও? অমরজিৎ বাবু যদি আমার প্রকাশিত হওয়া শেষ কবিতার বইটি পড়ে থাকেন না, তাহলে সে বইয়ের 17 নম্বরে একটা কবিতা রয়েছে, তার নাম বড় দ্বন্দ্ব এ জীবনে। সেই কবিতার বইতে কিন্তু আমার এই ছবিটার কথা উল্লেখ রয়েছে। মানে ছবিটা নিয়ে যে আমার মনে দোটানা ছিল তার ব্যাপারটা সেখানে লেখা রয়েছে, বুঝতেই পারছেন। আর কবিতা হলো আসলে আমাদের জীবনেরই একটা অংশ, জীবনের সমস্ত খুঁটিনাটি নিয়ে তৈরি হয় কবিতা। তো সেই ছবিটা আমার কাছেই ছিল,
ছবিটা আপনার কাছে ছিল বলছেন, তার মানে কি এখন ছবিটা আপনার কাছে নেই? 3-4 আগে পর্যন্ত ওই ছবিটা আমার কাছেই ছিল, কিন্তু বর্তমানে সেটা নেই। সেটা নিয়ে আমার যত সমস্যা। যদি দেখতে পেতাম ছবিটা চুরি হয়ে গেছে তাহলে না হয় একটা অন্য ব্যাপার ছিল, কিন্তু ছবিটা চুরি যায়নি নিখিলেশ বাবু। ছবিটা আমার কাছ থেকে আমার সেই কাকার ছেলে নিয়ে যায় একদিন রাত্রিবেলা। তবে পরে যখন তাকে টেলিগ্রাম করি তখন সে বলে সে নাকি আমার কাছে ছবিটা নিতেই আসেনি, আর ছবি নেওয়া তো দূর, সে নাকি আমার বাড়ির ঠিকানাই জানে না। এখন বলুন তো নিখিলেশ বাবু, তাহলে আমি সেদিন রাতের ছবিটা কার হাতে তুলে দিলাম? মৃণাল বাবুর কথাগুলো এতক্ষণ ধরে বেশ ভালোই মনে হচ্ছিল, তবে তার শেষের কথাগুলো কেমন যেন অগোছালো বলে মনে হলো। নিখিলেশ বোধহয় আমার মতোই ভাবছিল, তাই বলল, এক মিনিট মৃণালবাবু, আপনি সেদিন রাতের ব্যাপারটা আমায় ভালোভাবে খুলে বলুন, না হলে আমি কিছুই বুঝতে পারছি না। সেদিন রাতে আমি রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাব, এমন সময় আমার দরজায় কড়া নড়ে উঠলো। রাতের বেলা খাওয়া দাওয়া করে আমি চশমাটা চোখ থেকে খুলে রাখি। দেখেছো, আমি চশমা ছাড়া একদমই যে দেখতে পাই না সেটা নয়, তবে খুব ভালোভাবে কিছু বুঝতে পারি না। যেমন আপনি আমার সামনে বসে রয়েছেন, এখন যদি আমি চশমাটা খুলে ফেলি তাহলে আপনার কিংবা অমরজিৎ বাবুর মুখটা আমি স্পষ্টভাবে বুঝতে পারবো না। তবে এটুকু বুঝতে পারবো আপনারা বসে রয়েছেন এখানে। তেমনি সেদিন রাতের বেলা চশমা ছাড়াই দরজা খুলতে দেখি আমার সেই কাকার ছেলে, মানে আমার ভাই বীরেন দাঁড়িয়ে রয়েছে। আপনি তাকে চিনলেন কি করে যে ও বীরেন? আমি দরজা খোলার সাথে সাথেই সে নিজেই তার পরিচয় দিল আর বলল সে একটা কাজে কলকাতা এসেছিল, তাই আমার সাথে দেখা করতে এলো। আমি তাকে ঘরের ভিতরে এসে বসাই। কথায় কথায় আমি তাকে বাড়ির কথাও জিজ্ঞাসা করি, কিন্তু নিখিলেশ বাবু চশমাটা চোখে দেওয়ার কথা আমার মনেই নেই। আসলে চশমাটা আমি খুলে রেখেছিলাম পাশের ঘরে, আর সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, তাই আর বাইরে বেরিয়ে পাশের ঘরে গিয়ে চশমাটা আনতেও ইচ্ছা করেনি। বীরেনের সাথে কিছুক্ষণ কথা বলার পর সে একটা পর্যায়ে বলল ছবিটা দেখি তার কি একটা কারণে হঠাৎ প্রয়োজন পড়েছে। আসলে তার স্ত্রী নাকি এমন একটা ইচ্ছে প্রকাশ করেছে যে ছবিটা তার বাড়িতে থাকুক। আগেই বলেছি নিখিলেশ বাবু, সেই ছবিটা নিয়ে আমার বাবার স্মৃতিচিহ্ন হিসাবে আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। ছবিটার দাম যে আমি অনেকের কাছে জিজ্ঞাসা করিনি তা নয়, তবে বিক্রির জন্য নয়, এই সামান্য জেনে রাখার জন্য। তাই তার প্রস্তাবে আমি রাজি হই না। তখন সে বলে ছবিটা সে নিয়ে গিয়ে কোনো এক চিত্রকরের কাছে গিয়ে আরেকটা ছবি বানিয়ে তারপর সে আমায় সেটা সে ফেরত দিয়ে যাবে। এই কথায় আপত্তি করার মতো কিছুই নেই, তবে নিখিলেশ বাবু ও যে গোটা ঘটনাটাই অস্বীকার করবে তা কি আর আমি তখন জানতাম? চোখ বন্ধ করে মানুষকে বিশ্বাস করার মতো যুগ বোধহয় এখন আর নেই। নিজের ভাইয়ের মতো তাকে ভাবতাম, আর সে আমার সাথে এত বড় ছল করে গেল। আপনি বলছেন ছবিটা মাত্র 4 দিন আগে আপনার বাড়ি থেকে এসে নিয়ে গেছে, তাহলে এর মধ্যে আপনি তাকে হঠাৎ করে চিঠি লিখতে গেলেন কেন? চিঠি সে আমায় অনেক আগেই একটা লিখেছিল বটে। তার ছবিটা নিয়ে যাওয়ার পরদিন সকালেই আমি ভাবলাম তাকে একটা চিঠি লিখে দিই যে ছবিটা একটু যত্ন করে রাখতে, না হলে তো তাকে সমস্যায় পড়তে হবে, আর ছবিটা নষ্ট হয়ে গেলে আমার মন খারাপ হবে। তাই পরদিন সকালেই আমি চিঠি লিখলাম। চিঠি গিয়ে পৌঁছালো একদিন পরে। চিঠি পেয়ে সে আমায় টেলিফোন করে। গ্রামে টেলিফোন নেই, টেলিফোন করতে গেলে যেতে হয় সদরে। আসলে তার ওখান থেকে আসার সময় আমি তার পাশের বাড়ির ভদ্রলোকের টেলিফোন নাম্বার আমারটা দিয়ে এসেছিলাম। কাল রাতে আমি যখন আপনাকে টেলিফোন করি তখন ওই ভদ্রলোকের কাছ থেকেই টেলিফোন করেছিলাম। এমনকি মাঝে মাঝে এখানে ওখানে কথা বলতে হলে ওনার টেলিফোন থেকেই কথা বলি। টেলিফোন করে বীরেন আমায় জানালো তার ছবি আমার কাছে আসবে কি করে। আমি তো সেই ছবি গ্রাম থেকে কবেই শহরে নিয়ে চলে এসেছি। তখন আমি তাকে রাত্রের কথা বললাম, সে অবাক হয়ে গেল আমার কথা শুনে। সে আমার বাড়িতে তো অনেক দূর, কলকাতাতেই কখনো আসেনি, আর কলকাতাতে তার কাজই বা কি থাকবে। আমি তাকে এই টেলিফোন নাম্বারটা দিয়ে এসেছিলাম, তবে আমার বাড়ির ঠিকানাটা তাকে বলে আসা হয়নি, সে কথা কিন্তু সত্যি। আমার তখন হঠাৎ করে মনে পড়লো, আরে তাই তো, আমি তো বীরেনকে আমার বাড়ির ঠিকানা দিয়ে আসিনি। তাহলে কি আমার মনের ভুলে কখনো তার বাড়ির কাউকে বলেছিলাম আর সেখান থেকে বীরেন জানতে পেরেছে? কিন্তু
কিন্তু নিখিলেশ বাবু, সে যদি ছবিটা নিয়ে গিয়েই থাকে তাহলে আমার মিথ্যে কেন বলবে? সে কি তাহলে ছবিটা বিক্রি করে বেশ কিছু টাকা উপার্জন করতে পারবে, সেই লোভেই কাজটা করেছে? গ্রামের মানুষ নিখিলেশ বাবু এত কঠিন মনের হতে পারে তা আমি কিন্তু জানতাম না। আমার বেশ খানিকটা রাগ করে টেলিফোনটা কেটে দিয়েছিলাম সেদিন। তারপরে বীরেন্দু একবার আমাকে টেলিফোন করেছিল, কিন্তু সে টেলিফোন আমি আর ধরিনি। সেদিন রাতেই আপনাকে টেলিফোন করে আমার কাছে ডাকলাম। এখন আপনি বলুন নিখিলেশ বাবু, সেই ছবি না হয় আমার গেল, কিন্তু বীরেন সত্যি বলছে নাকি মিথ্যে বলছে? সেদিন রাতে যদি সে আমার বাড়িতে না আসে তাহলে আমার বাড়িতে কে এলো? আর ওই ছবিটা তাকে বিক্রি করতে গেলে শহরে আসতে হবে। গ্রামের দিকে এসব ছবির কদর খুব একটা মানুষ বোঝে না। ভদ্রলোকের এমন একটা অদ্ভুত সমস্যার কথা শুনে আমি আর নিখিলেশ দুজনে নিরুত্তর হয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপর নিখিলেশ বলল, আচ্ছা মৃণালবাবু, আপনার কাছে যে ছবিটা ছিল সেই ব্যাপারটা কে কে জানতো? ওই তো আমার বইয়ের দু একজন প্রকাশক আছে, আর কাছের মানুষ বলতে ওই সাহিত্যের সাথে যুক্ত কয়েকজন মানুষ, তবে তারা কেউই এর আগে আমার বাড়িতে আসেননি। আর লেখালেখি বা অন্য কিছুর ক্ষেত্রে আমি সবসময় দপ্তরে গিয়ে লেখা জমা দিয়ে আসতাম। আমি নিজেকে নিয়ে একা একা থাকতে ভালোবাসি নিখিলেশ বাবু, তাই টেলিফোন করতে হলে পাশের বাড়ির টেলিফোন থেকেই টেলিফোন করতাম, সেই নাম্বারই সবাইকে দিয়েছিলাম। আমার বাড়ির ঠিকানা দুজন প্রকাশক ছাড়া না না আর কারোর কাছেই থাকতো না। তবে তারা কি এমন কাজ করতে পারে? মানুষ করতে পারে না এমন কোনো কিছুই থাকতে পারে না মৃণালবাবু। আপনার ছবিটার দাম নেহাত কম ছিল না। যদিও ছবিটা আমি নিজের চোখে দেখিনি, তবু আপনার কথায় সেটাই ধারণা করতে পারছি। আপনার সেই দুজন প্রকাশকের টেলিফোন নাম্বার এবং ঠিকানা আমায় দিন। আশা করি অমরজিতের সাথে তাদের সম্পর্ক ভালোই থাকবে। অমরজিৎ, তাদের সাথে একবার কথা বলে নিতে হবে। হ্যাঁ, তবে একটা ব্যাপার আপনি ভালো করে মনে করে আমাকে বলুন তো। নিখিলেশের কথায় মৃণালবাবু চোখের চশমাটা একবার ঠিক করে নিখিলেশের দিকে সোজাসুজিভাবে তাকালেন। আপনার গ্রামের সেই আপনার কাকার ছেলে বীরেনের কথা আপনি কি ওই প্রকাশকদের বলেছিলেন? আমি যে গ্রামে গিয়েছি সে কথাটা ওরা জানতোই না, তাহলে বীরেনের কথা ওরা জানবে কি করে? আমি সবার কাছে গল্প করে বেড়ানোর মতো মানুষ নই। শুধু ছবিটার দাম যে কতটা হতে পারে সেটা জানতে চেয়েছিলাম বলে হাতে গোনা ৩-৪ জনকে কথাটা জানিয়েছিলাম, তার বেশি আর কেউ নেই। নিখিলেশের মুখে চিন্তার ভাঁজ ফুটে উঠল। কোনো একটা বিষয় নিয়ে সে গভীরভাবে চিন্তা করছিল। আমি কিন্তু কেসটা একরকমভাবে সমাধান করেই ফেলেছিলাম। আসলে বীরেনের বাড়িতে থাকার সময় মৃণালবাবু কোনোভাবে তার ঠিকানা সম্পর্কে আলোচনা করেছিলেন। সেখান থেকে বীরেন তা জানতে পেরেছিল। ছবিটা যখন মৃণালবাবু নিয়ে আসেন তখন হয়তো তার দাম সম্পর্কে জানত না। পরে কলকাতা শহরে এসে খোঁজ খবর নিয়ে এসে ছবিটার দামটা জানতে পারে। তারপর সে সেদিন রাতে মৃণালবাবুর কাছে এসে ছবিটা নিয়ে যায়। আর এখন যখন মৃণালবাবু তার ছবি ফেরত চাইছেন তখন সে মিথ্যে কথা বলছে। এই ব্যাপারটা তো খুব সোজা। বীরেনকে একটু চেপে ধরলেই সবকিছু বাইরে বেরিয়ে আসবে। কিন্তু ছবিটা যদি সে বাইরে বিক্রি করে দিয়ে থাকে তাহলে তো আর সেটা পাওয়া সম্ভব নয়। তাই বললাম, নিখিলেশ, আমার কিন্তু মনে হচ্ছে এই বীরেন নামের লোকটা মিথ্যে কথা বলছে। সেটা হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয় অমরজিৎ। তবে কারো সম্পর্কে খোঁজ খবর না নিয়ে ভালো করে না জেনে তাকে সন্দেহ করা যায়, কিন্তু অপরাধী বলে সাব্যস্ত করা যায় না। এ ব্যাপারটা আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে। আচ্ছা মৃণালবাবু, আপনি পাশের বাড়ির যে ভদ্রলোকের কাছ থেকে টেলিফোন করতেন তিনি নিশ্চয়ই আপনার ওই ভাই বীরেনের কথা জানতো? মৃণালবাবু মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। নিখিলেশ আবার বলল, আপনি বলছেন সেদিন রাতে আপনার ভাই আপনার বাড়িতে এসেছিল, কিন্তু সেদিন বৃষ্টির মধ্যে রাতের বেলা তাকে আপনি বাড়ি থেকে যেতে দিলেন কি করে? আমি তাকে অনেকবার বলেছিলাম নিখিলেশ বাবু, কিন্তু সে না থাকতে রাজি হয়নি। সে বলেছিল কাছেই কোন একটা জায়গায় তার একটা থাকার জায়গা হয়েছে, আর আজ রাতেই নাকি সেখানে পৌঁছাতে হবে। কাল সকালে সে আবার গ্রামের উদ্দেশ্যে রওনা হবে, তাই আমি আর তাকে জোর করিনি। নিখিলেশ কিছু যেন একটা চিন্তা করতে লাগলো। তারপর হঠাৎ করে বলল, পাশের বাড়ির টেলিফোন নাম্বারটা আমায় দিন, সেটাতে টেলিফোন করলে নিশ্চয়ই আপনাকে পাওয়া যাবে। মৃণালবাবু মাথা নাড়িয়ে একটা কাগজে টেলিফোন নাম্বার লিখে আমাদের দিয়ে দিলেন। নিখিলেশ আর আমি উঠে পড়লাম। মৃণালবাবু দরজা পর্যন্ত এগিয়ে এসে বললেন, নিখিলেশ বাবু, আমার ব্যাপারটা না একটু মনে রাখবেন, কিন্তু আপনি ব্যস্ত মানুষ, সেসব
কিছুতে আমারটা আবার ভুলে যাবেন না, তাহলে কিন্তু আমি বড় বিপদে পড়বো। আমার সেই ভাই যদি সত্যি বলে আমার কাছ থেকে ছবিটা নিয়ে যেত, সারা জীবনের মতো রেখে দিত, তাহলে কিন্তু আমি এতটা ভাবতাম না। কিন্তু সে মিথ্যে বলছে নিখিলেশ বাবু। বাবা বলতেন মিথ্যে কথা বলা মহাপাপ। সত্যি কথা বললে যদি কারোর মৃত্যু ঘটে তাহলেও সত্যি বলা উচিত। বাবার কথা আমি কখনোই অমান্য করিনি। আমি ভাইকে বিশ্বাস করেছিলাম, তার প্রতিদান এমন দেবে তা আমি জানতাম না। আপনি নিশ্চিন্ত থাকুন মৃণালবাবু, আমার মনে হয় আমি কিছু একটা অনুমান করতে পেরেছি। তবে তবে এখনই কিছু বলতে চাইছি না। কয়েকটা ব্যাপারে আমায় খোঁজ খবর নিতে দিন দুয়েক সময় লাগবে, আর আপনার পাশের বাড়ির ভদ্রলোকের টেলিফোনে ফোন করে আপনাকে জানিয়ে দেবো। নিখিলেশ আর আমি বাড়ি ফিরে এলাম। পথে নিখিলেশ কোনো একটা ব্যাপার নিয়ে বেশ চিন্তায় রইল, তবে আমি কিন্তু এই কেসটায় কোনো চিন্তার বিষয় খুঁজে পাচ্ছিলাম না। যদি ধরে নেওয়া যায় বীরেন নামের লোকটা মিথ্যে কথা বলছে, তাহলে তো কেসটা অতি সহজ। তবে এমন একটা ব্যাপারের জন্য মৃণালবাবু আমাদের ডেকে পাঠালেন কেন সেটাই বুঝতে পারছিলাম না। তাহলে কি নিখিলেশের মতো তিনিও মনে মনে বিশ্বাস করেন যে কাজটা বীরেন করেনি? আর এই ব্যাপারে সবথেকে বড় একটা সমস্যা হলো, মৃণালবাবু যখন বীরেনকে তার ঘরে এনে বসিয়েছিলেন তখন তার চোখে চশমা ছিল না। হঠাৎ করেই বিদ্যুৎ চমকের মতো আমার একটা কথা মনে পড়ে যেতেই আমি নিখিলেশকে বললাম, আচ্ছা নিখিলেশ, ছবিটা না হয় বেশ দামি সেটা বুঝতে পারলাম, তাহলে ছবিটা তো বেশ বড় সড়ো হবে। ওই বৃষ্টির মধ্যে সেটা নিয়ে বেশি দূরে যাওয়া তো সঠিক কাজ নয়। তাহলে বীরেন কেন রাতের বেলা ওই বৃষ্টির মধ্যে ওটাকে নিয়ে বেরিয়ে পড়ল? নিখিলেশ আমার কথার উত্তর না দিয়ে বরং একটা পাল্টা প্রশ্ন করল। মৃণালবাবুর যে অর্থ চিন্তা নেই সে ব্যাপারটাই নিশ্চিত। তিনি জমি জমা বিক্রি করে বেশ খানিকটা টাকা পেয়েছেন। তাছাড়া আমার থেকে তুমি ভালো জানবে যে মৃণালবাবুর কবি হিসেবে যে নাম রয়েছে, আর তার থেকে অল্প স্বল্প বছরে তিনি টাকা পেলেও তার চলে যাওয়ার কথা। তাহলে কে মিথ্যে বলছে, বীরেনবাবু না মৃণালবাবু, না অন্য কেউ? তুমি আবার মৃণালবাবুকে সন্দেহ করছো কেন? নিখিলেশ একটা রহস্যময় হাসি হেসে আমার দিকে তাকিয়ে বলল, মৃণালবাবুকে একটু বেশি ভালো মানুষ বলে মনে হলো না? এত লুকোনো কথা তিনি অতি সহজে আমাদের বলে দিলেন, অথচ ভদ্রলোক বললেন তিনি নাকি মানুষের সঙ্গে খুব একটা মেশেন না, তার বাড়ি ঠিকানা কাউকে দেন না যাতে কেউ বিরক্ত করতে না পারে। তুমি একবার মৃণালবাবুর ব্যাপারে তোমার প্রকাশকের কাছে খোঁজ নিয়ে দেখো তো। বাড়ি ফিরে এসে নিখিলেশ নিজের কাজ করতে লাগলো। আমি টেলিফোন তুলে সেই দুজন প্রকাশকের কাছে খোঁজ নিলাম যাদের নাম্বার মৃণালবাবু দিয়েছিলেন। তবে তারা দুজনেই একই কথা বললেন, মৃণালবাবু তার বাড়ির ঠিকানা কখনোই দেন না, জোর জবরদস্তি করলেও না। টেলিফোনে তাকে যোগাযোগ করা যায়, তবে সেটাও তার পাশের বাড়িতে। তাকে অনেক বলার পরেও তিনি টেলিফোন রাখেননি। অথচ ভদ্রলোক নাকি খুব ভালো কবিতা লেখেন, তাই ভদ্রলোকের এমন খামখেয়ালিপনা তারা একটু সহ্য করে নেন। আসলে কথায় আছে না, যে গরু দুধ দেয় তার লাথি তো খেতেই হবে। একসময় নিশ্চিন্ত হয়ে গেলাম যে মৃণালবাবু তার নিজের ব্যাপারে মিথ্যে কথা বলেননি। তাই নিখিলেশের ঘর থেকে বেরিয়ে দেখি নিখিলেশ ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। তার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, নিখিলেশ, কেসটা এখন কিভাবে নেবে বলো তো? মানে এর পরে আমাদের কাজ কি হবে? কেসটা অতি সহজ অমরজিৎ। আমরা কেসটাকে একটু গভীর করে ভাবছিলাম, তাই সমস্যা হচ্ছিল। তবে এইসব সমস্যার মূলে আসলে রয়েছে মৃণালবাবুর খামখেয়ালি স্বভাব আর তার ওই চশমাটা। কিন্তু নিখিলেশ, আসলে তো সমস্যা হয়েছে ছবিটা নিয়ে, চশমাটা আবার কি করলো? সে তুমি এটা বলতে পারো যে চশমার জন্য সেদিন রাতে মৃণালবাবু বীরেনবাবুকে স্পষ্টভাবে দেখতে পায়নি, মানলাম। তবে বীরেনবাবু যে তার কাছ থেকে ছবিটা নিয়ে গেছে সেই ব্যাপারটা তো নিশ্চিত, কারণ অন্য একজন বীরেনবাবুর নাম করে তার কাছ থেকে ছবিটা নিয়ে যাবে কেন? কার যে কখন অর্থের প্রয়োজন পড়ে অমরজিৎ, তা কি আর আগে থেকে বলা যায়? তেমনি বোধহয় কারোর অর্থের প্রয়োজন হয়ে পড়েছিল বলেই সে সেটা নিয়ে গেছে। তবে সেটা বিক্রি করা খুব একটা সহজ হবে না। এমন ছবি চট করে যার তার কাছে বিক্রি করা যায় না, একমাত্র অ্যান্টিক দোকানগুলোতে একবার চেষ্টা করে দেখা যেতে পারে। তবে সেখানে যদি কেউ ছবি বিক্রি করে তার একটা তথ্য রেখে দেওয়া হয়, সে কাজটা বোধহয় ওই চোর করবে না। আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে অমরজিৎ, আর সেটাই মনে হয়। নিখিলেশ আর কিছুই না বলে চুপ করে গেল। আমি বুঝতে পারলাম নিখিলেশ মনে মনে কেসটা নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছে। তাই আমি আর তাকে ঘাঁটালাম না।
আমি আমার ঘরে চলে এলাম। নিখিলেশের আগের কেসের ব্যাপারে, অর্থাৎ আমার পরবর্তী রহস্য উপন্যাসটা একটু লিখে রাখা দরকার। কাল থেকেই আবার দোকানের কাজে সময় দিতে হবে, তখন আবার খুব বেশি সময়ও পাওয়া যাবে না। আমি আমার কাজ করতে লাগলাম, কিন্তু বুঝতে পারছিলাম বারবার মৃণালবাবুর ছবির কথাটা মাথায় ঘুরে ফিরে আসছে। কেন বীরেনবাবুকে আটক করে জেরা করার কোনো ব্যবস্থা করছে না সেটাই বুঝতে পারছিলাম না। তাহলে কি নিখিলেশ বীরেনবাবুকে সন্দেহ করছে না? সেদিন দুপুরটা একরকমভাবে কেটে গেল। বিকেলের দিকে নিখিলেশ আমায় তার ঘরে ডেকে পাঠালো। গিয়ে দেখি নিখিলেশ টেলিফোনের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমায় ঢুকতে দেখে নিখিলেশ বলল, আমি এখন যেটা করব সেটা চুপ করে দেখে যাবে অমরজিৎ। ঘরের দরজাটা বন্ধ করে দাও, এই সময় যেন কেউ ঘরে আসতে না পারে। দরজা বন্ধ করার আবার কি হলো? তুমি যদি কাউকে টেলিফোন করতে চাও তাহলে সেটা করতে পারো, আমি কোনো কথা বলছি না। অমরজিৎ, তোমায় যেটা বলছি সেটা করো। নিশ্চয়ই একটা কারণ আছে বলেই তোমায় সেটা করতে বলছি। দরজাটা বন্ধ না করলে আর আমি টেলিফোনটা না করলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে না। আমি দরজাটা বন্ধ করে দিলাম। নিখিলেশ টেলিফোনের সামনে গিয়ে একটা কাগজ বার করে টেলিফোনের নাম্বার ডায়াল করল। তারপরে বেশ কিছুক্ষণ কানে চেপে ধরে থাকার পরে অপর প্রান্ত থেকে কেউ টেলিফোনটা ধরতেই নিখিলেশ হঠাৎ করে তার গলার স্বর সামান্য বদলে বলল, হ্যালো, আমি মিস্টার সাহা বলছি। আমি কি মৃণালবাবুর সাথে একবার কথা বলতে পারি? আসলে উনি একটা ছবি বিক্রির কথা আমায় বলেছিলেন, সে ব্যাপারে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই ছবিটা আমি কিনতে চাই। আপনি কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মৃণালবাবু আমায় আপনার কথা বলেছিলেন। আমি যে ছবিটা কিনতে চাই, তাহলে আপনার সাথে যোগাযোগ করলে হবে তো? আপনি কি আমায় সেই ছবিটা এনে দিতে পারবেন? আসলে আমার পক্ষে এখন মৃণালবাবুর বাড়িতে যাওয়াটা সম্ভব নয়। আপনাকে কোথায় আসতে হবে সেটা আমি আপনাকে বলে দেবো। আপনি সঙ্গে করে ছবিটা নিয়ে আসবেন। হ্যাঁ, আমি টাকা রেডি রাখবো। নিখিলেশ আরো কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই ঘরের দরজায় টোকা পড়ল। আর বৌঠান ঘরের বাইরে থেকে একটু জোরের সাথেই বলল, ঠাকুরপো, ঠাকুরপো, দরজা বন্ধ করেছো কেন? একটু দরজাটা খোলো। হঠাৎ করেই বুঝতে পারলাম নিখিলেশের মুখটা কেমন যেন হয়ে গেল। সে তাড়াতাড়ি টেলিফোনে বলল, আচ্ছা, আমি এখন টেলিফোনটা রাখছি। তাহলে অমলবাবু, আপনাকে আমি কিছুক্ষণ পর টেলিফোন করে জায়গা বলে দিচ্ছি, ঠিক আছে? টেলিফোনটা রেখে নিখিলেশের মুখটা কেমন যেন থমথমে হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম ওভাবে টেলিফোনটা রেখে দেওয়ার জন্য নিখিলেশ একটু মনে ক্ষুণ্ণ হয়েছে। আমি নিখিলেশের দিকে একবার তাকিয়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতে বৌঠান ঘরে এসে ঢুকল। তার হাতে চায়ের কাপ। আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখে নিয়ে বৌঠান বলল, কি ব্যাপার বলো তো তোমাদের? মুখগুলো এমন হয়ে রয়েছে কেন? আর দরজা বন্ধ করেছিলে কেন? আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, তার আগেই নিখিলেশ ইশারায় আমাকে চুপ করতে বলল। তারপর বলল, আসলে একটা জরুরি টেলিফোন করতে হয়েছিল, আর সেই সময় অন্য কারোর শব্দ টেলিফোনের অপর প্রান্তের ভদ্রলোক শুনতে পান, সেটা আমি চাইছিলাম না, তাই দরজা বন্ধ করেছিলাম। আর ঠিক তখনই তোমায় আসতে হলো। আমি বুঝতে পারছিলাম যে বৌঠান এক্ষুনি কিছু একটা বলে বসবে, তাই আমি নিজেই সামাল দেওয়ার জন্য বললাম, আসলে বৌঠান ওই একটা কেসের ব্যাপারে, তবে এখন ব্যাপারটা মিটে গেছে। বলেই চায়ের কাপে একটা লম্বা চুমুক দিলাম। বৌঠান আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর গটগট করে দরজা দিয়ে বাইরে চলে গেল। বৌঠান চলে যেতে নিখিলেশ বলে উঠল, পাখি ফাঁদে পড়েছে অমরজিৎ, এখনই একবার দাসবাবুকে টেলিফোন করতে হবে। নিখিলেশ উঠে গিয়ে দাসবাবুকে টেলিফোন করে বোধহয় কোনো একটা বাড়িতে তল্লাশি করে দেখার কথা বলল। আমি বুঝতে পারছিলাম না ঠিক কোন বাড়িতে তল্লাশি করার কথা নিখিলেশ বলল। তবে মৃণালবাবুর সাথে সম্পর্ক আছে এমন কারোর সাথে নিখিলেশ কথা বলছিল। তাহলে কি সেই ভদ্রলোক? সেদিন রাতেই খবরটা পাওয়া গেল, মৃণালবাবুর সেই ছবি উদ্ধার করা গেছে। মৃণালবাবু বেশ খুশি হয়েছে। আমাদের বাড়িতে এসে নিখিলেশের প্রাপ্যটুকু তিনি দিয়ে যাবেন, তার সঙ্গে ধন্যবাদ বলে যাবেন। সেটা তিনি থানায় বসেই আমাদের জানিয়েছিলেন। মুখটা দেখে মনে হচ্ছিল সে বেশ খুশি খুশি। আসলে গোটা একটা দিনের মধ্যেই সে একটা কেস সমাধান করে ফেলেছিল, সেই ব্যাপারটা তো একটু খুশি থাকারই কথা। নিখিলেশকে আমি একবার বললাম, আচ্ছা নিখিলেশ, তুমি কিভাবে সন্দেহ করলে বলো তো
যে ওই ভদ্রলোক মানে অমলবাবুই ছবিটা সরিয়েছেন। ব্যাপারটা তো আমি ঠিক কিছুই বুঝতে পারলাম না। তাহলে সেদিন রাতে কি বীরেনবাবুর বদলে অমলবাবু গিয়েছিলেন মৃণালবাবুর বাড়িতে? আন্দাজটা ঠিকই করতে পেরেছিল অমরজিৎ, তবে কয়েকটা ব্যাপারে আমার খটকা জেগেছিল। সেই ব্যাপারগুলোর জন্যই আমি সন্দেহটা করেছিলাম। তবে এখন নয়, কাল সকালে মৃণালবাবু আমাদের বাড়িতে আসবেন, তখন না হয় তার সামনে বসেই কথাগুলো বলা যাবে। না হলে তোমায় এখন বললে আবার কাল মৃণালবাবুকে বলতে হবে। একটা গোটা রাত আমি অপেক্ষা করতে লাগলাম নিখিলেশ ঠিক কোন কোন খটকাগুলোর ভিত্তিতে এই গোটা কেস একদিনের মধ্যেই সমাধান করে ফেলল সেটা জানার জন্য। কথা মতো পরদিন সকালে মৃণালবাবু আমাদের বাড়িতে এসে পৌঁছলেন। তার পরনে সেই আগের মতোই সাধারণ ধুতি, তবে গায়ে সাদা গেঞ্জির উপর দিয়ে একটা পাঞ্জাবি চাপিয়েছে। তার হাতে একটা হাউস মার্কা ছাতা। এমন ছাতা এখন আর খুব সহজে দেখা যায় না। ছাতাটার কালো কাপড় বেশ বড়। পতিরাম যখন এসে বলল একজন এসেছেন, তখন আমরা নিশ্চিত হয়ে গেলাম যে মৃণালবাবু এসেছে। তাই তাকে আসতে বলতেই ভদ্রলোক ঘরে ঢুকে সামনের চেয়ারে বসে আমাদের নমস্কার করলেন। আমরাও প্রতি নমস্কার করলাম। ভদ্রলোকের মুখে এখন হাসি। তিনি চোখের চশমাটা একটু ঠিক করে নিয়ে বললেন, নিখিলেশবাবু, ছবিটা ফিরে পেয়ে আমি কি খুশি হয়েছি আপনাকে তা বোঝাতে পারবো না। আমি আজ সকালেই আমার ভাই বিটেনের নামে একটা টেলিগ্রাম ছেড়ে দিয়েছি, আর তাকে রাগের মাথায় কি না কি বলে এসেছি। সে বোধহয় আমার উপর খুব রাগ করে আছে। কতটা আঘাত বুঝলেন তো নিখিলেশবাবু? সে বড় আঘাত, সে আঘাত কখনো শুকিয়ে যায় না। সে আমার কথায় বড়ই ব্যথা পেয়েছে নিখিলেশবাবু। তার কাছে আমি কি করে মুখ দেখাবো আমি 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 তো ভেবেই পাচ্ছি না। আমার মনে হয় শুধু টেলিগ্রামে কাজ হবে না। আপনি একদিন সময় বের করে গ্রামের বাড়িতে যান, তারপর তাকে সমস্ত ব্যাপারটা একটু খুলে বলুন। আশা করি আপনি যখন তাকে এতটা ভালোবাসেন, স্নেহ করেন, তাহলে সে নিশ্চয়ই আপনার ভালোবাসার মর্যাদা রাখবে। আপনার কাছে সমস্তটা শুনে সে বুঝতে পারবে আপনি ঠিক কি কারণে তার উপর রাগ করেছিলেন। সে তো করবই নিখিলেশবাবু। তবে 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 আপনার হঠাৎ করে অমলবাবুকে সন্দেহ কেন হলো বলুন তো? আপনার কথা শুনে মনে মনে আমার কয়েকটা খটকা লেগেছিল। সেই খটকাগুলো বাড়িতে এসে ভাবতে ভাবতেই ব্যাপারটা আমি হঠাৎ করেই জলের মতো পরিষ্কার বুঝতে পারি। আপনি বলেছিলেন আপনি ছবিটার ব্যাপারে হাতে গোনা কয়েকজনকে বলেছেন। তারা সবাই আপনাকে ছবিটার দামের কথা জানিয়েছে, তবে তাদের কাউকেই আপনি আপনার ভাই বীরেনের কথা বলেননি। সে ব্যাপারে আপনি নিশ্চিত? এদিকে আপনার ভাইকে আপনি কলকাতার ঠিকানার কথা বলে আসেননি, তবে এ ব্যাপারে আপনি সামান্য ভুল করেছেন। আপনি কিন্তু বলেছেন আপনি চিঠি পাঠিয়েছিলেন আপনার ভাইকে এবং আপনার ভাই আপনাকে চিঠি পাঠিয়েছে। সেক্ষেত্রে আপনার ভাইয়ের আপনার ঠিকানা অজানা থাকার কথা নয়। বোধহয় আপনি তাকে ঠিকানা দিয়ে এসেছিলেন, না হলে সে চিঠি পাঠাবে কি করে? এক্ষেত্রে এটাও হতে পারে যে চিঠি এসেছিল আপনার পাশের বাড়ির অমরবাবুর ঠিকানায়। কি আমি ঠিক বলছি? মৃণালবাবুর হাসিটা মুখ ছড়িয়ে যেন কান পর্যন্ত পৌঁছল। তিনি হেসেই বললেন, হ্যাঁ নিখিলেশবাবু, আপনি গুণী মানুষ, আপনার কখনো ভুল হতে পারে। আমি সমস্ত চিঠি অমলবাবুর ঠিকানাতে লিখতাম। আসলে বাড়িটা তো পাশাপাশি। অমলবাবুর বাড়িতে চিঠি এসে পৌঁছালে তিনি আমার নামে চিঠি দেখলে আমায় দিয়ে দিতেন। নিজেকে একটু লুকিয়ে রাখা, আর কিছুই না। কিন্তু এই একটা ব্যাপার থেকে কি করে বুঝে ফেললেন যে অমলবাবু ছবিটা চুরি করেছে? আপনি আপনার ভাইয়ের কথা একমাত্র অমরবাবুকেই বলেছিলেন, আর আশা করি আপনার ছবির ব্যাপারে যা কথাবার্তা সমস্ত কিছু টেলিফোনে হয়েছে। সেগুলো অমরবাবুর টেলিফোন থেকেই হয়েছে, তাই তিনি ছবির ব্যাপারে সমস্ত কিছুই জানতেন। আপনার ওখান থেকে চলে আসার পর আমি পুলিশের সাহায্য নিয়ে অমলবাবুর ব্যাপারে কিছু তথ্য জোগাড় করেছিলাম। তার একটা ব্যবসা রয়েছে, তবে সেই ব্যবসায় সম্প্রতি একটু ভাটা পড়েছে। তার বেশ কিছু টাকার প্রয়োজন ছিল। আপনি যেমন আপনার বাড়িতে একা থাকেন, তেমনি অমলবাবু একা থাকেন। সেক্ষেত্রে তথ্যটা জোগাড় করতে খুব একটা অসুবিধে হয়নি। আমার একটা সন্দেহ হয়েছিল, আর এই সন্দেহটা তখন পুরোপুরি হয় কারণ আপনি যে রাতের বেলা খাওয়া দাওয়া সেরে ঠিক ওই সময় চশমাটা পাশের ঘরে রেখে এসেছেন, কিংবা ওই সময় আপনি পাশের ঘরে গিয়ে চশমা খুলে রাখবেন, এই ব্যাপারটা কোনোভাবে অমলবাবু সেদিন রাতে জানলা থেকে দেখতে পেয়েছিলেন। তখনই তার মাথায় হঠাৎ করেই বুদ্ধিটা খেলে যায়। তিনি হয়তো জানতেন আপনি চশমা ছাড়া এমন কাউকে দেখতে পেলেও তার মুখ স্পষ্ট করে বুঝতে পারেন না। তাই অমলবাবু তখন আপনার কাছে গিয়ে পৌঁছয়। আশা করি তিনি তার গলার স্বর সামান্য গ্রাম্য ধরনের কিংবা পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, কারণ যে গলা আপনি দিনের মধ্যে অন্তত একবার শুনে থাকতে পারেন, সেই গলা আপনি নিশ্চয়ই চিনতে পারবেন। সেক্ষেত্রে অমলবাবুর বাহাদুরির কথা বলতেই হয়। তিনি আপনার কাছে গিয়ে আপনার কাছ থেকে ছবিটা নিয়ে তার বাড়িতে চলে আসে।
আসলেই যদি আপনার ভাই সেদিন রাতে আসতো তাহলে ওই ছবিটা নিয়ে সে রাতের বেলা নিশ্চয়ই বেরিয়ে পড়তো না। এমন একটা ছবি নিয়ে রাতের বেলা কলকাতার রাস্তায় অমন বৃষ্টির দিনে পথ চলা নিরাপদ নয়। সেক্ষেত্রে অমলবাবুর ব্যাপারটা ছিল আপনার বাড়ি থেকে বেরিয়ে তার বাড়ি পর্যন্ত যাওয়া। এবার কথা হচ্ছে, তিনি ছবিটা তো চুরি করলেন, কিন্তু সমস্যা হলো বিক্রি করবেন কোথায়? তার তেমন লোকজনের মেলামেশা নেই, তাই তিনি অপেক্ষা করতে লাগলেন। আপনার সাথে টেলিফোনে আগেই ছবির ব্যাপারে অনেকের কথা হয়েছে, আপনার টেলিফোনগুলো তার কাছেই আসতো, তাই তিনি ভেবেছিলেন আপনার টেলিফোন এলে তখন তিনি ছবির কোনো এক খদ্দেরের সাথে কথা বলে ছবিটা তাকে দিয়ে দেবেন। আমি তাই একজন খদ্দের সেজেই তাকে টেলিফোন করি, আর তিনি আমার টোপ গেলেন। তারপর পুলিশ পাঠিয়ে তার বাড়ি তল্লাশি করে অতি সহজেই তার ঘরের আলমারি থেকে ছবিটা খুঁজে বার করা গেছে। তিনি একটু ভীতু মানুষ মৃণালবাবু, তাই অতি সহজেই তিনি তার অপরাধটা স্বীকার করে নেন। আসলে নেয়াত ঠেকায় পড়ে তিনি চুরিটা করেছিলেন, না হলে তার মতো সাদাসিধে সরল মানুষের পক্ষে এমন চুরি করা সম্ভব নয়। তার ব্যাপারে আমি খোঁজ খবর নিয়েছি, তিনি এমন কাজ জীবনে কখনো করেননি। তিনি নাকি পুলিশি জেরার সামনে বসে থানাতে একরকম কেঁদেই ফেলেছিলেন। আর কি করা যাবে মৃণালবাবু, আপনি আপনার ছবি ফেরত পেয়ে গেছেন, সেটাই অনেক। মৃণালবাবু তার পাঞ্জাবির পকেট থেকে একটা সাদা খাম বের করে নিখিলেশের দিকে এগিয়ে দিলেন। তারপরে বললেন, আপনাকে নিরাশ করবো না বলেছিলাম, তাই এতে সামান্য কিছু অর্থ রয়েছে। তবে তার সাথে আপনার জন্য একটা উপহার এনেছি। কিন্তু কথাটা বলেই মৃণালবাবু তার কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগ থেকে একটা বই বার করে টেবিলের উপরে রাখলেন। আমি তাকিয়ে দেখলাম বইয়ের মলাটের উপরে লেখা রয়েছে মৃণালবাবুর নিজের নাম। তিনি বললেন, এটা আমার প্রথম লেখা কবিতার বই নিখিলেশবাবু, এটা আমি আপনাকে উপহার হিসাবে দিতে চাই। নিখিলেশ অতি যত্নে বইটা তুলে টেবিলের একপাশে রেখে মৃণালবাবুকে ধন্যবাদ জানাতে মৃণালবাবু উঠে পড়লেন। তারপর আমাদের বারবার ধন্যবাদ জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি নিখিলেশের পাশ থেকে বইটা তুলে নিলাম। তারপর দুটো পাতা উল্টে দেখতে পেলাম একটা সাদা পাতার উপরে মৃণালবাবু নিজের হাতে স্বাক্ষর করা, আর তার ওপরে লেখা রয়েছে 4টি লাইন। সত্যান্বেষী নিখিলেশ তুমি, অপরাধীকে বারবার মানাও হার, তোমার বুদ্ধি তোমার ক্ষমতায় তুমি সেরা, জয়গান হোক তোমার লক্ষ হাজার। 4টে লাইন পড়ে নিখিলেশের দিকে সেটা এগিয়ে দিলাম। একটু হেসে উঠে বললাম, নিখিলেশ, ভদ্রলোকের কিন্তু কবি হিসেবে বেশ নাম রয়েছে, তাই তার কাছ থেকে এমন একটা উপহার পাওয়াটা তোমার পারিশ্রমিকের চেয়ে কম কিছু নয়। নিখিলেশ হেসে উঠল, কিন্তু কিছু বলল না। বইটা চোখের সামনে ধরে প্রথম কবিতাটা পড়তে আরম্ভ করল। নিখিলেশকে বোধহয় কবিতার বই পড়তে এর আগে আমি খুব কমই দেখেছি। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে রহস্যময় ছবি রহস্য। নিখিলেশ বক্সির সিরিজের এই গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং প্রতি সপ্তাহে এরকম দারুণ দারুণ সব গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।